বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তিলাওয়াত ও তরজমা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على ما في قلبه وهو ألد الخصام وإذا تولى سعى في الأرض ليفسد فيها الحرث والنسل والله لا يحب الفساد وإذا تولى سعى في الأرض ليفسد فيها ويهلك الحرث والنسل والله لا يحب الفساد وإذا قيل له اتق الله أخذته العزة بالإثم فحسبه جهنم ولبئس المهاد فحسبه جهنم ولبئس المهاد صدق الله العلي العظيم বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টা সাধনা নিয়োজিত করে বিপর্যয় সৃষ্টি এবং শস্য ক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্য জাহান্নামে যথেষ্ট এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বুধবার 25 আগস্ট, 10 ভাদ্র এবং ফার্সি 3 শাহরিবার। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,600 কিলোহার্টজে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9,870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায়
facebook.com/Radio Tehran BN। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে প্রভাব বিস্তারে ইরান রাশিয়া সহযোগিতার গুরুত্ব নিয়ে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা মুসলমানদের আশ্রয় নেবার 4 বছর পূর্ণ হচ্ছে আজ। এ সম্পর্কে ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক আলোচনা, স্বাস্থ্য কথা। নিয়মিত পরিবেশনা, কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে রয়েছে কোরআনের আলো। সব শেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। পাশ্চাত্যের বিপজ্জনক পদক্ষেপ ও ব্যর্থতার কারণে বিশ্বব্যাপী উগ্রবাদ ও সন্ত্রাস ছড়িয়ে পড়েছে জানালেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধের কথা বলে তারাই মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করেছে অভিযোগ করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। ভারতের বিজেপি শাসিত উত্তরপ্রদেশে মিয়াগঞ্জের নাম মায়াগঞ্জ করার প্রস্তাব পাস। ইসলামী নাম পরিবর্তনের তালিকায় আরো অর্ধ ডজন জেলা। এবং তালেবান নেতা মোল্লা বারাদারের সঙ্গে গোপনে সাক্ষাৎ করলেন সিআইএ প্রধান বার্নস। মার্কিন সেনাদের সরিয়ে নেয়ার সময়সীমা বাড়ানোর আর্জি। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে বলেছেন, পাশ্চাত্যের বিপজ্জনক পদক্ষেপ এবং ব্যর্থতার কারণেই উগ্রবাদ ও সন্ত্রাস ছড়িয়ে পড়েছে। তিনি আজ সন্ত্রাসবাদের শিকার ব্যক্তিদের প্রতি সম্মান প্রদর্শন দিবস উপলক্ষে এ মন্তব্য করেন। তিনি আরো বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান প্রতিষ্ঠা লাভের পর থেকেই সবসময় নানাভাবে রাজনৈতিক ও অর্থনৈতিক সন্ত্রাসের শিকার হয়েছে। তবে ইরান এটা প্রমাণ করতে পেরেছে যে উগ্রবাদ ও সন্ত্রাস আন্তর্জাতিক অঙ্গনে বিদ্যমান পরিস্থিতির ফসল। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরো বলেন, পাশ্চাত্যের দেশগুলো এটা বুঝতে পেরেছে পশ্চিম এশিয়ায় তাদের নানা বিপজ্জনক পদক্ষেপের কারণে আইএস ও জাবহাতুন নুসরার মতো বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী সৃষ্টি হয়েছে এবং এসব গোষ্ঠী এখন নৃশংসতা চালাচ্ছে। খাতিবজাদে বলেন, ইসলামী ইরান সহিংসতাবিহীন বিশ্ব গড়ে তুলতে চায়, যেখানে অন্য দেশের হস্তক্ষেপ থাকবে না এবং জনগণই নিজ দেশের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নিযুক্ত ইরানের উপস্থায়ী প্রতিনিধি জাকরা এরশাদি বলেছেন, সিরিয়ার উপর ইহুদিবাদী ইসরায়েল অব্যাহতভাবে যে আগ্রাসন চালিয়ে আসছে তা বন্ধ করতে বাধ্য করার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। তিনি বলেন, ইসরায়েল কোনোভাবে একটি দেশের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতাকে এভাবে লঙ্ঘন করতে পারে না। জাকরা এরশাদি বলেন, সিরিয়ার সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের দ্রুত অবসান ঘটাতে হবে। এজন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পদক্ষেপ জরুরি। ইসরায়েলের আগ্রাসন আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলেও তিনি মন্তব্য করেন। ইরানি প্রতিনিধি বলেন, ইসরায়েলি আগ্রাসন আঞ্চলিক এবং আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতাকে হুমকিগ্রস্ত করে তুলেছে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তার সাবেক প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহসেন রেজাইকে অর্থনীতি বিষয়ক ভাইস প্রেসিডেন্ট নিয়োগ দিয়েছেন।
একই সঙ্গে তাকে সর্বোচ্চ অর্থনৈতিক সমন্বয় কাউন্সিলের সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। ইরানে গত 18 জুন শুক্রবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে রাইসির অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোহসেন রেজাই। এই নির্বাচনে তিনি প্রায় 12% ভোট পেয়ে দ্বিতীয় হন। ইরানে কয়েকজন ভাইস প্রেসিডেন্ট থাকেন, তবে তাদের মধ্যে মূল ক্ষমতার অধিকারী হন ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের অনুপস্থিতিতে তার দায়িত্ব পালন করেন তিনি। ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে এর আগে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ মুখবের। এছাড়া ইরানের প্রেসিডেন্টের প্রস্তাবিত মন্ত্রিসভার সদস্যদের অনুমোদন বিষয়ে এখনো সংসদে বিতর্ক চলছে। এরপর আস্থা ভোট অনুষ্ঠিত হবে। বেশিরভাগ সদস্যই আস্থা ভোটে জিতবেন বলে আশা করা হচ্ছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধের কথা বলে তারাই মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আমরা যে গণতন্ত্রের জন্য লড়াই করেছি সেই গণতন্ত্রকে তারা ধ্বংস করেছে। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে যারা মুক্তিযুদ্ধের কথা বলে তারাই মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করেছে। জনগণের যে আশা আকাঙ্ক্ষা ছিল সে আশা আকাঙ্ক্ষা ধূলিসাৎ করে দিয়েছে। আমরা যে গণতন্ত্রের জন্য লড়াই করেছি, সংগ্রাম করেছি, সেই গণতন্ত্রকে ধ্বংস করেছে। মির্জা ফখরুল বলেন, 1972 সালে যে সংবিধান প্রণয়ন করা হয়েছিল সেই সংবিধান আওয়ামী লীগই কেটে ছিঁড়ে তছনছ করে ফেলেছে। এই দলটি 1975 সালে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছিল। আজকেও তারা গণতন্ত্রের ছদ্মবেশে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাচ্ছে। আজ বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের 29তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন। এ সময় মুক্তিযোদ্ধা দলের সভাপতি উলফাত আজিজ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশব্যাপী সন্ত্রাস সৃষ্টি করে জনগণকে ভীতি ও আতঙ্কের মধ্যে রেখে চিরদিন রাষ্ট্র ক্ষমতা আঁকড়ে রাখতে বর্তমান ভোটারবিহীন সরকার বেপরোয়া হয়ে উঠেছে। এই উদ্দেশ্য পূরণে সরকার দেশব্যাপী বিরোধী দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে নির্যাতন এবং কারান্তরীণ রাখার তৎপরতা অব্যাহত গতিতে চালিয়ে যাচ্ছে। এ সময় তিনি সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমেদ চৌধুরীকে গ্রেপ্তারের নিন্দা জানান এবং অবিলম্বে মুক্তি দাবি করেন। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবপেজ farstoday.com/bn। ফিরছি সংবাদে। ভারতের বিজেপি শাসিত উত্তরপ্রদেশে মিয়াগঞ্জের নাম মায়াগঞ্জ করার প্রস্তাব পাশ হয়েছে। জেলা প্রশাসক রবীন্দ্র কুমার এই প্রস্তাবটি রাজ্য সরকারের কাছে পাঠিয়ে দিয়েছেন। প্রথমে মিয়াগঞ্জ ব্লকে অনুষ্ঠিত গ্রাম পঞ্চায়েতের উন্মুক্ত সভায় মিয়াগঞ্জের নাম পরিবর্তন করে মায়াগঞ্জ করার প্রস্তাব পাশ হয়। ওই সভার পর সমষ্টি উন্নয়ন কর্মকর্তা তার প্রতিবেদন তহসিলকে পাঠান। উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ সরকার ক্ষমতায় আসার পর থেকে আনুষ্ঠানিকভাবে গত 4 বছরে ইলাহাবাদের নাম পরিবর্তন করে প্রয়াগরাজ এবং ফৈজাবাদের নাম পরিবর্তন করে অযোধ্যা করা হয়েছে। একই সঙ্গে মুঘল সরাই স্টেশনের নাম পরিবর্তন করে দীনদয়াল উপাধ্যায় স্টেশন করা হয়েছে। বর্তমানে নাম পরিবর্তনের তালিকায় আধা ডজনেরও বেশি জেলা অন্তর্ভুক্ত রয়েছে। এই লাইনে মুজফফরনগরের নাম পরিবর্তন করে লক্ষ্মীনগর, মির্জাপুরকে বিন্ধ্যধাম এবং গাজীপুরকে গাধীপুরী করার দাবি উঠেছে। ভারতে বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইন প্রয়োগ করা হলে দেশটিতে বসবাসরত আফগান নাগরিকরা চরম বিপাকে পড়বেন বলে জানিয়েছেন। তালেবান গোটা আফগানিস্তানের নিয়ন্ত্রণ গ্রহণ করার পর ভারতে বসবাসরত আফগানরা গত 1 সপ্তাহ ধরে বিভিন্ন দপ্তর ও দূতাবাসে ধর্ণা দিচ্ছেন। বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
আফগানিস্তান তালেবান দখল করার পরে ভারতে বসবাসরত আফগানরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। গত এক সপ্তাহ ধরে তারা বিভিন্ন দপ্তর ও দূতাবাসে ঘুরে বেড়াচ্ছেন। তারা একটি দ্বৈত চ্যালেঞ্জের মুখোমুখি বলে মনে করছেন। একদিকে আফগানিস্তানের অবস্থা খুবই খারাপ, অন্যদিকে ভারতে তারা সংশোধিত নাগরিকত্ব আইন অর্থাৎ সিএএ বা ক্যাকে ভয় পাচ্ছেন। যদি সিএএ প্রয়োগ করা হয় তাহলে তারা নাগরিকত্ব পাবে না। এমন পরিস্থিতিতে এখানে বসবাসকারী ২১,০০০-এরও বেশি আফগান শরণার্থীর সামনে সংকট দেখা দেবে। গত সোমবার কয়েকশো আফগান দিল্লিতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ইউএনএইচসিআর এর কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন এবং শরণার্থী কার্ডের দাবি জানান যাতে তারা অন্যান্য দেশের নাগরিকত্ব পান। আফগান শরণার্থী সংস্থার ভারতের প্রধান আহমেদ জিয়াগনি বলেন, এখানে প্রায় ২১,০০০ আফগান শরণার্থী বাস করে। তাদের অধিকাংশই দিল্লিতে থাকেন। দিল্লি ছাড়াও হায়দ্রাবাদ ও পুনেতেও তাদের সংখ্যা ভালো। এই ২১,০০০ শরণার্থীর মধ্যে মাত্র ৭,০০০ মানুষ ইউএনএইচসিআর কার্ডধারী। বাকিদের শুধুমাত্র ব্লু কার্ড আছে, যা গুরুত্বপূর্ণ নয়। এই মুহূর্তে আমাদের প্রথম প্রয়োজন হলো ভারত সরকার আমাদের স্টে ভিসা প্রদান করে তার সময়সীমা বাড়িয়ে দিক। সিএএ আসার আগে আমরা আশা করেছিলাম যে আমরা সময়ের সাথে ভারতে বসতি স্থাপন করব, কিন্তু এখন আমাদের সেই আশাও ভেঙে গেছে। অনেক দেশ শরণার্থীদের তাদের নাগরিকত্ব দেয়, কিন্তু এর জন্য ইউএনএইচসিআর এর কাছ থেকে সমর্থনের চিঠি প্রয়োজন, যা আমরা দাবি করছি। সম্প্রতি ভারত সরকার শরণার্থী ইস্যুতে সিএএ আইন প্রণয়ন করেছে, যার বিধি এখনো তৈরি হয়নি, কিন্তু ওই আইনে নাগরিকত্ব প্রদানের ক্ষেত্রে ধর্মকে ভিত্তি করা হয়েছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা। বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক উইলিয়াম বার্নস আফগানিস্তানের রাজধানী কাবুলে গোপনে তালেবান নেতা মোল্লা আব্দুল গনি বারাদারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে খবর দিয়েছে মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট। দৈনিকটি জানিয়েছে, সোমবার কাবুলে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। তালেবান কাবুলের নিয়ন্ত্রণ গ্রহণ করার পর এই প্রথম মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মন্ত্রিসভার কোন সদস্য কোন শীর্ষস্থানীয় তালেবান নেতার সঙ্গে সাক্ষাৎ করলেন। এমন সময় তালেবান নেতার সঙ্গে সিআইএ প্রধানের সাক্ষাতের খবর প্রকাশিত হল, যখন পশ্চিমা দেশগুলোর নাগরিকদের আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়ার জন্য আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো দিনরাত কাজ করে যাচ্ছে। তালেবান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, আগামী ৩১ আগস্টের নির্ধারিত তারিখের মধ্যে পশ্চিমা দেশগুলোকে তাদের নাগরিকদের সরিয়ে নিতে হবে এবং এই সময়সীমা বাড়ানো হবে না। ওয়াশিংটন পোস্ট মনে করছে, ওই সময়সীমা বাড়ানোর আর্জি নিয়েই উইলিয়াম বার্নস মোল্লা আব্দুল গনি বারাদারের শরণাপন্ন হয়েছিলেন। আফগান নাগরিকদের দেশ ত্যাগ করে পশ্চিমা দেশগুলোতে চলে যেতে উৎসাহ না দেওয়ার জন্য আমেরিকাকে সতর্ক করেছে তালেবান। এই গোষ্ঠীর মুখপাত্র মঙ্গলবার রাতে তার দ্বিতীয় সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। বিদেশি সেনাদের কাবুল বিমানবন্দর ত্যাগ করার নির্ধারিত তারিখ নবায়ন করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে মুজাহিদ বলেন, বিদেশি পাসপোর্টধারী সবাইকে পূর্ব নির্ধারিত ৩১ আগস্টের সময়সীমার মধ্যে কাবুল ত্যাগ করতে হবে। তবে আমরা আফগান নাগরিকদের দেশ ত্যাগের পক্ষে নই। তিনি বিদেশ গমনের লক্ষ্যে কাবুল বিমানবন্দরে জড়ো হওয়া আফগান নাগরিকদেরকে তাদের ঘর বাড়িতে ফিরে যাওয়ার আহ্বান জানান এবং তাদেরকে দেশ ত্যাগে উৎসাহ না দেওয়ার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানান। মুজাহিদ বলেন, তালেবান এখনো সরকার গঠন না করলেও সব সরকারি অফিস আদালত খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংক সহ সব ধরনের ব্যাংক আজকালের মধ্যে খুলে যাবে এবং সব ধরনের অর্থনৈতিক তৎপরতা আগের মতো স্বাভাবিকভাবে চলবে। আফগানিস্তানের রাজধানী কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিদেশ গমনে ইচ্ছুক ব্যক্তিদের কাছ থেকে মার্কিন সেনারা চাঁদা তুলছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত ১৫ আগস্ট তালেবান কাবুলের নিয়ন্ত্রণ গ্রহণ করার পর কিছু আফগান নাগরিকের মধ্যে দেশ ত্যাগের হিড়িক পড়ে যায়। এই সুযোগে বিমানবন্দরে মোতায়েন সন্ত্রাসী মার্কিন সেনারা আফগান নাগরিকদের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায় করে নিচ্ছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসমন্বয়কারী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ শাবানিয়ান বলেছেন, রুশ ফেডারেশনের সঙ্গে ইরানের সহযোগিতা ও সম্পর্ক সাম্প্রতিক বছরগুলোতে কাঙ্ক্ষিত মাত্রায় উন্নীত হয়েছে। প্রতিরক্ষা ক্ষেত্রে ইরান ও রাশিয়ার সহযোগিতার গুরুত্ব সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। পরে শোনাচ্ছেন সহকর্মী রোয়েজামান হোসেন। আফগানিস্তান সহ মধ্য এশিয়া ও পশ্চিম এশিয়ার বিভিন্ন সমস্যা সমাধান এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য মধ্য এশিয়ার দেশগুলোর উপস্থিতিতে মস্কো তেহরান যৌথ সহযোগিতার ক্ষেত্রে নয়া অধ্যায়ের সূচনা হয়েছে। ইসলামী ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসমন্বয়কারী এবং রাশিয়ায় অনুষ্ঠিত 7ম আন্তর্জাতিক প্রযুক্তি ও সামরিক প্রতিযোগিতা ও প্রদর্শনীতে ইরানের প্রতিনিধি দলের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ শাবানিয়ান বলেছেন, রুশ ফেডারেশনের সঙ্গে ইরানের সহযোগিতা ও সম্পর্ক সাম্প্রতিক বছরগুলোতে কাঙ্ক্ষিত মাত্রায় উন্নীত হয়েছে। তিনি বলেন, দ্বিপক্ষীয় ঘনিষ্ঠ সহযোগিতার আওতায় আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে তারা প্রভাবশালী ভূমিকা রাখতে পারে। রাশিয়ার সঙ্গে সর্বাত্মক সহযোগিতা বিস্তারে তার দেশের সরকার ও সশস্ত্র বাহিনী দৃঢ় প্রতিজ্ঞ একথা উল্লেখ করে ইরানের এই কর্মকর্তা আরও বলেছেন, মধ্য এশিয়ার দেশগুলোর অংশগ্রহণে তেহরান মস্কো সহযোগিতা সমগ্র এই অঞ্চলের সমস্যার সমাধান এবং শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসমন্বয়কারী এমন সময় এ বক্তব্য দিলেন যখন পারস্য উপসাগরে চলতি বছর শেষের দিকে আগামী বছরের প্রথম দিকে ইরান, রাশিয়া ও চীনের মধ্যে যৌথ নৌমহড়া অনুষ্ঠিত হবে বলে ইরান ও রুশ কর্মকর্তারা জানিয়েছেন। বাস্তবতা হচ্ছে, ওমান সাগর ও পারস্য উপসাগর এলাকায় নিরাপত্তা জোরদারের লক্ষ্যে এবং হুমকি মোকাবেলায় ইরান সরকার ওই অঞ্চলে নিজের প্রতিরক্ষা শক্তি বহুগুণে বাড়িয়েছে। এ লক্ষ্যে ইরান বিভিন্ন সময়ে অন্য দেশের সঙ্গে যৌথ সামরিক মহড়ারও আয়োজন করেছে। যাই হোক, রুশ ফেডারেশনের সঙ্গে ইরানের সহযোগিতা বিস্তার দুদিক থেকে গুরুত্বপূর্ণ। প্রথমত, এতে করে আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সামরিক ও প্রতিরক্ষা ক্ষেত্রে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সহযোগিতার পরিবেশ গড়ে উঠবে। দ্বিতীয়ত, পশ্চিম এশিয়ায় ভূকৌশলগত দিক থেকে ইরান অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। ইরানের এই সুবিধাজনক অবস্থান এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ। তাই চীন ও রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সহ অন্যান্য ক্ষেত্রে কৌশলগত সহযোগিতার বিস্তার খুবই জরুরি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসির সঙ্গে টেলিফোন আলাপে রাশিয়া ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বিস্তারকে বিশেষভাবে গুরুত্ব দেয় উল্লেখ করে বলেছেন, তেহরানের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা বিস্তারের লক্ষ্যে ব্যাপক ভিত্তিক চুক্তিকে মস্কো স্বাগত জানাবে। আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/Radio Tehran BN। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com। দৃষ্টিপাত এবার মিয়ানমার প্রসঙ্গ। সরকারি বাহিনীর গণহত্যা ও ব্যাপক নির্যাতনের মুখে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে কয়েক লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেবার 4 বছর পূর্ণ হচ্ছে আজ। বর্তমানে 11 লাখের বেশি রোহিঙ্গা উখিয়া টেকনাফের 30টির বেশি অস্থায়ী ক্যাম্পে মানবেতর জীবনযাপন করছে। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি। মিয়ানমারের মুসলিম অধ্যুষিত রাখাইন প্রদেশে সরকারি বাহিনীর গণহত্যা এবং ব্যাপক নির্যাতনের মুখে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে কয়েক লক্ষ রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় নেবার 4 বছর পূর্ণ হচ্ছে আজ। বর্তমানে 11 লাখের বেশি রোহিঙ্গা উখিয়া টেকনাফের 30টিরও বেশি অস্থায়ী ক্যাম্পে মানবেতর জীবনযাপন করছে। রোহিঙ্গা নেতাদের দাবি, 2017 সালে মিয়ানমারের সেনাদের হাতে 300 গ্রামকে নিশ্চিহ্ন করা হয়েছে, 34,000 শিশুকে এতিম করা হয়েছে, 10,000-এর বেশি রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে, 9,600টি মসজিদ, 1200 মক্তব মাদ্রাসা এবং হেফজখানায় অগ্নিসংযোগ, 2,500 রোহিঙ্গা মুসলিমকে বন্দী এবং 8 লাখের বেশি রোহিঙ্গা আরাকান রাজ্য থেকে বাস্তুচ্যুত হয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে এ নিয়ে নানা দেন দরবার, কূটনৈতিক তৎপরতা, এমনকি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর হবার পরও
গত 4 বছরে একজন রোহিঙ্গাকেও ফেরত নেয়নি মিয়ানমার। রোহিঙ্গারা তাদের নাগরিকত্ব প্রদান, জমি জমা ফেরত, সেনাদের বিচারের মুখোমুখি সহ 6টি দাবি জানিয়ে আসছে। সম্মানজনকভাবে এবং নিরাপত্তার সাথে নিজ বাসভূমে বসবাসের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত একজন রোহিঙ্গাও স্বদেশে ফিরতে রাজি নয়। এ প্রসঙ্গে রোহিঙ্গা এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর সাধারণ সম্পাদক জয়নুল আবেদিন রেডিও তেহরানকে জানান, 25 আগস্ট তাদেরকে যে নির্মম নির্যাতন, হত্যা, জুলুম অত্যাচার, গ্রাম ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া, নারীদের জুলুম অত্যাচার করা, রেপ করা, সম্পত্তি লুট করা, এগুলো কিন্তু 25 আগস্ট শুরু হয়েছে। এই জন্য তারা এই দিনটাকে জেনোসাইড ডে হিসাবে পালন করে। কিন্তু তারা বাংলাদেশে আসছে 4 বছর, এর মধ্যে তাদের কোনো উন্নতি হয়েছে বলে আমার মনে হয় না। আশা ছিল তাদের মিয়ানমারে এটা তাদের কিছু অর্জন করে ফেরত যাবে, এ ধরনের কোনো আলো এ পর্যন্ত দেখা যায়নি। কিন্তু বাংলাদেশ সরকার বারবার তাদেরকে তার সম্মানজনক, তার স্থায়ী একটা সমাধান নিয়ে যেটা ফেরত দেওয়ার চেষ্টা করতেছে, এটা কিন্তু বাংলাদেশ কোনো সফল হয় না এ পর্যন্ত। এদিকে আজ 25 আগস্টকে গণহত্যা দিবস হিসেবে ঘোষণা দিয়েছে রোহিঙ্গারা। ঘোষণা দেবার পর প্রথম দিকে 2 বছর বিক্ষোভ আর জনসমাবেশ করতে পারলেও এবছর করোনাজনিত কারণে এবং সরকারের বিধিনিষেধ থাকায় জনসমাবেশ এড়িয়ে মসজিদে নামাজ এবং বিশেষ দোয়ার কর্মসূচি নেওয়া হয়েছে। তবে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং আইন শৃঙ্খলা রক্ষায় রোহিঙ্গা ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা প্রতিটি পয়েন্টে নিয়োজিত রয়েছে। ক্যাম্পের অভ্যন্তরে টহল জোরদার করা হয়েছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা। প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্য দিয়ে শেষ হলো সংবাদ ভাষণ অনুষ্ঠান দৃষ্টিপাত। এখন রয়েছে